বিপুল এক প্রত্যাশার মধ্য দিয়ে বাংলাদেশ সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাংলাদেশের দিক থেকে সে প্রত্যাশা কতটা পূরণ হলো? আর প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে দুদেশের মধ্যকার উষ্ণ সম্পর্ক কতদিন দীর্ঘস্থায়ী হবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এইচ.টি. ইমাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আমেনা মহসিন এবং গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন সুমাইয়া সিদ্দিকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় অনেকগুলো চুক্তি আর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সফর বাংলাদেশের জন্য কতটুকু সার্থকতা বয়ে এনেছে? ধন্যবাদ আপনাকে। যতটুকু আমরা জানতে পেরেছি 22টির মতো চুক্তি সহ বিভিন্ন দলিল বিনিময় হয়েছে, চুক্তি হয়েছে, সব মিলিয়ে সেটা বলা হচ্ছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, এটা বাংলাদেশের জন্য কতটুকু সার্থকতা বয়ে এনেছে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে 22টির মতো চুক্তি হয়েছে, এমওইউ সাইন হয়েছে এবং বিভিন্ন প্রটোকলও সাইন হয়েছে। তো এগুলোর মধ্যে একটা বড় অংশ হলো যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে আরও নিবিড় করা যায় সে সম্বন্ধীয়। আমি সেই সম্বন্ধে বলতে চাইব, কারণ আমার মনে হয়েছে যে এইসব চুক্তিগুলো এবং সমঝোতাগুলি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কিভাবে আমরা পরবর্তীতে এগুলোকে আরও বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারবো সে সম্বন্ধে আর একটু পরে আসছে। কিন্তু কয়েকটি বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন ভারত বাংলাদেশকে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে সবগুলি পণ্যের জন্য 25টা ছাড়া। এখন এইগুলোর আমরা রপ্তানি বৃদ্ধি করে বাস্তবায়ন করতে পারছিলাম না। কারণ হলো যে আমাদের বিভিন্ন ধরনের অশুল্ক বাধা ছিল। আমাদের যে ল্যান্ড কাস্টমস স্টেশনগুলো ছিল সেই কাস্টমস স্টেশনগুলোতে অনেক ধরনের বিলম্ব হয়, ওয়েস্টেজ হয়। আমরা দেখি যে আমাদের যে বিভিন্ন যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন এগুলো ভারতে গ্রহণ করা হচ্ছিল না, নানান ধরনের সমস্যা হচ্ছিল। এখন এইখানে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি হলো যে যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের যে অশুল্ক বিভিন্ন বাধা আছে এই বাধাগুলিকে দূর করার জন্য, যেমন বাংলাদেশের যে বিএসটিআই আছে তার সাথে ভারতের যে বিআইএস আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এটার একটা যেমন একটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট, যে আমাদের স্ট্যান্ডার্ডগুলো তারা গ্রহণ করবে, তাদের স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনগুলো আমরা গ্রহণ করব। এটা করলে আমার মনে হয় বর্ডারে যে বিলম্ব হয় এগুলো আমরা দূরীভূত করতে পারবো। আরেকটা যেটা আমাদের যেমন চিটাগাং মংলা পোর্টের ব্যবহারের কথা বলা হয়েছে, আমাদের ওখানে অনেক বড় ধরন, বিশেষত মংলা পোর্টে অনেক বড় আমাদের স্পেয়ার ক্যাপাসিটি রয়ে গেছে। এগুলোকে যদি ইকোনমিক্যাল ভাইয়েবল আমাদের করতে হয় তাহলে আমাদের ভারত এবং তারপরে নেপাল এবং ভুটান, যার মাধ্যমেও ভারত দিয়েছে যে তাদের ট্রানজিট ব্যবহার করে বাংলাদেশের মাধ্যমে তৃতীয় দেশে যাওয়া, রহমান, এগুলো আমাদের জন্য উপকারী হবে বলে আমার মনে হয়। যোগাযোগ ব্যবস্থা যে কথাটি আপনি বললেন, এটা তো ভারতের দিক থেকে একটা চাহিদা ছিল। ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যাত্রী কিংবা পণ্য পরিবহন করতে পারবে, বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারবে। বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে? বাংলাদেশ লাভবান হবে হলো কয়েকটি উপায়। আপনি দেখবেন যে এটার সাথে ভারতের আবার $2 বিলিয়ন একটা লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে। সেই লাইন অফ ক্রেডিটটাকে আমরা যদি ভালোভাবে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে এই যে তারা যে ট্রানজিট এবং কানেক্টিভিটি চেয়েছে এটা করা যাবে, এবং সেটার উপর দিয়ে কেবলমাত্র ভারতের পণ্যবাহী জাহাজ না, বাংলাদেশের পণ্যবাহী বিভিন্ন ধরনের যানবাহনও চলাচল করবে। এটা হলো এক। দ্বিতীয় হলো যেটা আমি বলেছি যে চট্টগ্রাম এবং মংলা বন্দরকে আমরা যদি উপ আঞ্চলীয় হাব যদি করতে চাই ট্রান্সপোর্টের, তাহলে এই ভারতের যে পণ্য এইটার আদান প্রদান এবং এটার আমদানি রপ্তানির সুযোগটা নিতে পারলে আমরা তখন বিভিন্ন সার্ভিস চার্জ নিতে পারবো। সেই জন্য আমি বলছিলাম যে এটাকে বাস্তবায়ন কিভাবে আমরা করব, কোন ধরনের সার্ভিস চার্জ আমরা নেব, কোন ধরনের বিভিন্ন সারচার্জ আমরা আরোপ করব, আমাদের এটাকে সার্ভিস সেক্টরের একটা রপ্তানি হিসাবে আমরা দেখতে পারবো কিনা, এই জিনিসগুলো যদি আমরা স্মার্টলি করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশেরও এর মাধ্যমে উপকার হতে পারে। এটা উইন উইন হতে পারে। ধন্যবাদ আপনাকে ডক্টর রহমান। আমেনা মহসিন, অনেক কিছু হয়েছে কিন্তু আবার বলা হচ্ছে কিছু কিছু জিনিস হয়নি। বাংলাদেশের দিক থেকে অনেক প্রত্যাশা ছিল, তিস্তা তার মধ্যে একটি, এবং সেটা নিয়ে যে শীঘ্রই কোনো কিছু হবে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অন্তত পত্রপত্রিকার খবরে। তাহলে বাংলাদেশের জন্য এটা কতটা সার্থকতা হলো?
ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথমে আমি বলবো যে সফরটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি এবং আমার মনে হয় মানে ধরেন আমাদের যে নরেন্দ্র মোদী সম্পর্কে এক ধরনের বাংলাদেশে একটা পারসেপশন ছিল, অন্তত সেই পারসেপশনটা তো এখানে উনি আসার পরে সেটা কিছুটা হলেও আমি মনে করি যে সেখানে এক ধরনের একটা ফাটল ধরেছে, ইন আ ভেরি পজিটিভ সেন্স। আমি বলছি যে আমরা যে ধরনের ওনাকে একটা ছিল যে উনি যেহেতু বিজেপির মানে নেতা, সেটা আমরা ভাবছি মানে ইলেকশনের আগে যে ধরনের পারসেপশন ছিল, আমার মনে হয় সেখানে একটা পরিবর্তন এসেছে এবং সেটা ভাবমূর্তির উন্নয়ন ঘটেছে সেটা বলছেন? আমি সেটা মনে করছি এবং সেটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মধ্যে দিয়ে হয়েছে এবং বিজেপি যখন ক্ষমতায় উনি এসেছেন তারপরে থেকেই আমরা দেখছি চেঞ্জগুলো এসেছে। ইনফ্যাক্ট যখন ভারতীয় ফরেন মিনিস্টার সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন, তখনও আমরা দেখেছি যে উনি খুবই ইতিবাচক একটা বার্তা এনেছিলেন এবং উনি বাংলাদেশের জনগণের কাছে রিচ করতে চাচ্ছিলেন এবং উনি খুব স্পষ্ট কতগুলো মানে ভারত যে বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, সেই জিনিসটা মেসেজটা কিন্তু সুষমা স্বরাজের যে বক্তৃতা ছিল নাগরিক সমাজের উদ্দেশ্যে সেখানে স্পষ্ট ছিল না। সেটারই তো ধারাবাহিকতা। ঘাটতিটা কোথায় থাকলো? ঘাটতিটা যে জায়গাটায় থাকছে, আমার মনে হয় আপনি যে প্রশ্নটা আমার কাছে তুলেছেন, তিস্তাটা হলো আমাদের জন্য, দেখেন আমাদের কতগুলো জিনিস হলো জীবন মরণের সমস্যা। একটা ছিল ল্যান্ড, যেখানে একটা বিরাট মানবাধিকারের ব্যাপার ছিল। তিস্তাতেও কিন্তু প্রচণ্ডভাবে মানব অধিকারের একটা ইস্যু আছে, কারণ এটার সাথে আমাদের উত্তর যে পশ্চিম অঞ্চল আছে তাদের শুধু অর্থনীতি না, তাদের পরিবেশও সম্পৃক্ত এবং এটা পুরো সরাসরিভাবে সেই রিজনের এগ্রিকালচারকে এফেক্ট করে। এখন আপনি যদি আমি একটুখানি আপনাকে একটা হিসাব দিই যে এটা আজকেই ডেইলি স্টারে এডিটোরিয়ালে আছে যে 1996 সালে আমরা দেখেছি আমরা তিস্তা মানে উপর থেকে আমরা পেয়েছিলাম 6500 কিউসেক্স ওয়াটার। এটা ছিল 1996-এর ফিগার। 2060 সালে সেটা কমে এসেছে 1380-তে। 2014-এ আমার ধারণা এই পরিসংখ্যান সাধারণ দর্শকদের অনেকেই বুঝবে না যে কিউসেক মানে মূল বিষয় হচ্ছে যে এটা হচ্ছে না, সেটা নিয়ে একটা হতাশা আছে। না হচ্ছে না, আমাকে তো এটা আগে বুঝতে হবে যে 798-এ কমে আসলো। এই যে কমে আসছে জিনিসটা, সেটা তো আমাদের মানে আমাদের পুরো কৃষি বা চাষাবাদের উপরে একটা ইম্প্যাক্ট করছে। সেখানে আমরা দেখছি যে এখানে এটা এক ধরনের হোস্টেজ হয়ে গেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির হাতে। তাহলে বাংলাদেশের দিক থেকে কি হতাশার একমাত্র কারণটা তিস্তাই হতে পারে নাকি অন্য কোনো কারণ আছে? একমাত্র কারণ কেন আপনি ধরবেন? ধরেন আমরা কানেক্টিভিটি যেখানে মুস্তাফিজ ভাই বলেছেন, সেখানে আমার মনে হয় এখনও আমাদেরকে দেখতে হবে এটা সাকসেসফুল হওয়ার জন্য এটাকে আমরা কত স্মার্টলি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, কোথায় আমরা মাসুলগুলো আদায় করতে পারি। আর কানেক্টিভিটি তো শুধু রোড কমিউনিকেশনসের মাধ্যমে হয় না, এই কানেক্টিভিটির জন্য একটা মনস্তাত্ত্বিক কানেক্টিভিটিরও প্রয়োজন আছে। সেটার জন্য তো ধরেন তিস্তা চুক্তিটা খুবই দরকার। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামত নেব, শুরুতেই প্রথম সারিতে। আমার প্রশ্ন হচ্ছে যে সবই ভালো মনে হচ্ছে, কিন্তু কানেক্টিভিটি বিশেষ করে 7 সিস্টারকে যে সুবিধা দেওয়া হচ্ছে গত প্রায় 3 বছর থেকে অনেকটা বিনা শুল্কেই, এটাও মানে খারাপ না ভালো, আমরা প্রতিবেশীকে সাহায্য করছি, কিন্তু উই ক্যান গেট এ লট অফ রেভিনিউজ, আমরা অনেক কিছু পাইতে পারি। সেটার কতদূর কি হচ্ছে এটা জনস্বার্থে প্রকাশ হওয়া উচিত, কি পাবো? ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে আরেকজন। আসলে এটাকে আমরা কতটা কানেক্টিভিটি বলতে পারি যে শুধু ভারতের সাথে আমাদের একটা সংযোগ হলো সড়কের, কিন্তু আমরা তো এশিয়ান অন্যান্য কান্ট্রির সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহী ছিলাম। এছাড়া আমাদের অনেকগুলো ইস্যু কিন্তু বাদ পড়ে গেছে। শুধু কানেক্টিভিটি দিয়ে কী লাভ, যেখানে টিপাই মুখ বাদ ইস্যু, তিস্তা তো বলাই হয়েছে তিস্তার কথা, এছাড়া বাণিজ্যের ঘাটতির বিষয়টা, তো এটা আমরা কতটা লাভ এই কানেক্টিভিটি দিয়ে? ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনারা কি মনে করছেন কতটুকু সার্থক হলো? আপনাদের দল যদিও স্বাগত জানিয়েছে মোদির সফরকে। অবশ্য আমিও স্বাগত জানাচ্ছি। মূলত এই সরকার আসার পর থেকে যে একটা পারসেপশন আমার মনে হয় উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন। প্রথমত উনি শপথ গ্রহণ অনুষ্ঠানে এই অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত করেছে
এটা একটা খুব ভালো একটা মেসেজ উনি পাঠিয়েছেন। দ্বিতীয়ত এই 41 বছরের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা নিয়ে এত আলোচনা হয়েছে এত বছর, উনি কিন্তু একটা সদিচ্ছা আবারও প্রকাশ করেছেন, একটা বোল্ড স্টেপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করেছেন। এটা একটু ভালো মেসেজ উনি দিয়েছেন যে ওনার সদিচ্ছার বাংলাদেশের সাথে সম্পর্ক এবং রিজিওনাল যে ইন্টিগ্রেশনের ব্যাপারে উনি কিন্তু এই দুইটা জিনিস সদিচ্ছা খুব ক্লিয়ারলি প্রকাশ করেছেন এবং সেখান থেকে অনেকের প্রত্যাশা এখন অনেক বেশি জেগেছে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী যে প্রত্যাশা আছে সেটা টেকসইভাবে পূরণের জন্য যে প্রত্যাশা সেটা কিন্তু এখন জেগেছে। এখন এটাকে আপনি বাস্তবায়ন করার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেখানে আমাদেরকে সেখানে সিরিয়াসলি এগুলোকে এই পারসিউ সফরে করতে কি হবে। বাংলাদেশ পায়নি এমন কিছু আছে আপনাদের মনে হয়? না, এগুলো স্পেসিফিক পাওয়া নেওয়ার তো একটা বিষয় আছে। যেমন পানির কতগুলো তো পেন্ডিং ইস্যু যেগুলো তো রয়ে গেছে, যেগুলো আপনি ধরেন পানির ব্যাপারটা আছে, বর্ডারের কিডিং যেগুলো আছে, আমাদের যে বর্ডারে যে আমি একটা জিনিস আশা করেছিলাম একটা ক্লিয়ার এই ভিজিটে, আমি তো মন্ত্রী সাহেবের সব সদিচ্ছা থাকা সত্ত্বেও কতগুলো জিনিস হচ্ছে জনগণের মধ্যে একটা প্রত্যাশা পূরণের জন্য কিন্তু কিছু সিগন্যাল আরও উনি দিতে পারতেন। যেমন বর্ডার কিলিংয়ের উনি একটা অ্যানাউন্সমেন্ট করতে পারতেন, আমি মনে করি এটা বন্ধ করার জন্য বাংলাদেশে একটা পরিষ্কারভাবে বলে দিতে পারতেন যে এখন থেকে আমি যাওয়ার পর থেকে বাংলাদেশের এই কোনো নাগরিকদের বর্ডারে হত্যা করা হবে না। আমি আরও আশা করেছিলাম পানির ব্যাপারে, ঠিক আছে আজ এই যাত্রায় এটা সমাধান না হোক, কিন্তু আমি আশা করেছিলাম যে এটা সলিউশনের জন্য একটা ফাউন্ডেশন, একটা বেসিস থাকার দরকার ছিল। যেমন একটা কমন রিভার কমিশন। যোগাযোগের ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে সুবিধা দিচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন, আপনার দল কিভাবে দেখছে? না, এখন তো কানেক্টিভিটি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় থাকবে, এটা কোনো ইস্যু না। এটা যেটা অনেকে বলেছেন, এই কানেক্টিভিটির কারণে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে এটা আমাকে সার্টেন করতে হবে এবং এটা কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। আমি শুধুমাত্র বললাম যে কি এই কানেক্টিভিটির কারণে বাংলাদেশ ভারত সবাই লাভবান হবে, এটা বললে তো হবে না, এটাকে কিন্তু অ্যাসার্টেন করতে হবে। আপনাকে এটা স্বচ্ছতার সাথে প্রমাণ করতে হবে যে এই কানেক্টিভিটি থেকে বাংলাদেশ, যেমন পোর্ট ব্যবহারের ব্যাপার আছে, রোড ব্যবহারের ব্যাপার আছে, এগুলোর বাংলাদেশের ইকোনমিক রিটার্ন কী, এটাতে কিন্তু আপনাকে একেবারে ক্যালকুলেট করে মোটামুটি একটা পর্যায়ে বলতে হবে যে হোয়াট ইজ দ্য ইকোনমিক রিটার্ন অফ দিস। আমি কিন্তু পক্ষে কানেক্টিভিটির, কারণ কানেক্টিভিটি ছাড়া ভারত বাংলাদেশ নয়, আমাদের পুরো রিজিয়নকে গ্রো করতে হবে কিন্তু, এবং পুরো রিজিয়ন যদি গ্রো করতে হয় কানেক্টিভিটি ইজ এ মাস্ট। কিন্তু এই কানেক্টিভিটিতে আমাদের বিনিয়োগ কী, আমাদের চাওয়া পাওয়া কী, এবং এটা সার্টেন করতে হবে, এবং ইকোনমিক রিটার্ন অ্যাজ ওয়েল এজ সোশ্যাল রিটার্ন অ্যান্ড পলিটিক্যাল রিটার্ন। আমি কিন্তু রিলেশনশিপ কিন্তু কোনো অর্থনীতির উপর হয় না, এটা কিন্তু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অলসো। কারণ পলিটিক্যাল রিটার্ন, পলিটিক্যাল ভিত্তি যদি ঠিক না থাকে আপনি কিন্তু এটার উপর বিল করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে যাব আবারও, ডান দিকে, হ্যাঁ পাঞ্জাবি পরা যাবে। আমাদের বর্ডার ক্লিং বিষয়ে যেমনি কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি, ফেলানির বিচার হবে কিনা এটাও আমরা জানি না। আমাদের প্রশ্ন হচ্ছে ট্রানজিট দিচ্ছে ভারতের স্বার্থে, ভারতের ল্যান্ডলক এরিয়ার সাথে দিল্লির এবং কলকাতার যোগাযোগের জন্য, কিন্তু আমাদের সাথে নেপাল এবং ভুটানের যোগাযোগ স্থাপনের জন্য ভারতের কাছ থেকে এই ইস্যুকে আটকে রেখে ট্রানজিট না দিয়ে ভারতেরটা, আমাদেরটা দাবি আদায় করার চেষ্টা সরকার করেনি কেন? এই বিষয়ে আমি সুস্পষ্টভাবে সরকারের বক্তব্য কি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এইচ.টি. ইমাম। ধন্যবাদ। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এবং সেটা ভালোই লাগছে যে আমাদের সকলেরই এই 36 ঘন্টার মধ্যে যে পরিমাণ কথা হয়েছে, কাজ হয়েছে, সেগুলো সম্পর্কে সকলেরই মোটামুটি ধারণাও আছে এবং আপনারা সবাই এটিকে খুব পজিটিভলি নিচ্ছেন। এবং কেননা এই জন্য বলছি যে একসময় আমাদের বাংলাদেশে ওই ট্রানজিট শব্দটা একেবারে ট্যাবু ছিল, যে ট্রানজিট বললেই এই বোধহয় আমাদের সিকিউরিটি গেল, হয়েছে অনেক রকম খুব নেতিবাচকভাবে দেখা হয়েছে। আমরা বরাবরই 2009 সাল থেকেই বলে আসছি যে কানেক্টিভিটি আমাদের যোগাযোগ করতে হবে এবং আমরা ভুটানে যাওয়ার জন্য ব্যবস্থা করছি, নেপালে যাওয়ার জন্য ব্যবস্থা করছি, আমরা কানেক্টিভিটির মধ্যে মায়ানমারকে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা হচ্ছে, আমরা চীনে যেতে পারি কি না ভারত হয়ে, ভারতের উত্তর পূর্ব রাষ্ট্রগুলোর মধ্যে দিয়ে, এ ধরনের অনেক কথাবার্তা হয়েছে। একটি বিষয় আমার খুব ভালো লেগেছে, আমিনা মহসিন যেটি বলছিলেন শ্রী বাজপেয়ী সম্পর্কে, এই সম্পর্কে, মোদি সম্পর্কে
যে বিজেপি বোধহয় ভারতে অন্য ধরনের একটি সাইকোলজিক্যাল ইয়েতে ভুক্ত। আজকে আমি এখনই কিছুক্ষণ আগেই বঙ্গভবন থেকে আসছি, তাকে ওখানে শ্রী অটল বিহারী বাজপেয়ী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, এখনও বেঁচে আছেন কিন্তু খুব অসুস্থ। তাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হলো। সেই সম্মাননাটি গ্রহণ করলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী মোদী। উনি এইটি বলতে গিয়ে, এবং সেখানে ওই যে সাইটেশনে মিস্টার ইমাম, আমরা অত বিস্তারিত না যেয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশ এটাতে কতটুকু সার্থক হয়েছে। যেমন একটা প্রশ্ন নিয়ে সবাই একমত যে কানেক্টিভিটি হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ এটাতে কোটাতেই যাব। হ্যাঁ, বাংলাদেশ আগে যদি কাট করেন তাহলে কথা বলবো না, কারণ আমার সময় তো কম, সেজন্য আমি আপনাকে আমারও সময় ধরিয়ে দিচ্ছি ছুটতে হবে এখান থেকে। আচ্ছা, যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছিলাম, ওখানে শ্রী মোদী একটি কথা বললেন যে উনি এর আগে কখনো বলেননি, এইভাবেই বললেন যে আমি এর আগে কখনো এই কথাটি কাউকে বলিনি। সেটি হলো যে উনি রাজনীতিতে এসেছেন অনেক পরে, কিন্তু উনি তার যৌবনকাল থেকেই তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন এবং সমাজ সচেতন ছিলেন। তো সেটি উনি বললেন যে আমি মুক্তিযুদ্ধের সময় তখন ভারতীয় জনসংঘ তখন ছিল, তারা সামনে পার্লামেন্টের সামনে সত্যাগ্রহ করেছিল, তিনি তাতে অংশগ্রহণ করেছিলেন গুজরাট থেকে গিয়ে, এবং ভারতের বাংলাদেশের প্রতি তার একটি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে চুক্তি হয়েছে, ভালো কথা, কিন্তু এটা কতটা স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে, বাংলাদেশ কতটা ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছে, আচ্ছা, এখন এটা দেখার বিষয় আছে। এই স্বচ্ছতার কথা যেটি বললেন, ডিপ্লোমেসিতে এগুলো অনেক জিনিস আছে, এই কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে অনেক জিনিস আছে যেগুলো যখন হয়, সম্পন্ন হয়, আমির খসরু মাহমুদ সাহেব খুব ভালো জানেন, হওয়ার পরে ঘোষণা আসে, কিন্তু তার পেছনের যে কাজ, এই যে আজকে যে ল্যান্ড বাউন্ডারি নিয়ে যে কাজটি হলো, আপনারা কি জানেন গত 2010 থেকে আমাদের এই যে বাউন্ডারি ডিমার্কেশন পিলারগুলো লাগানো, এটি নিয়ে ভারতীয় সার্ভে অফ ইন্ডিয়া আর আমাদের বাংলাদেশের সার্ভে অফ বাংলাদেশ, এরা একত্রে মিলে মিনিস্ট্রি অফ হোম কীভাবে কঠিন কষ্ট করে তারা সমস্ত পিলারগুলো মেপে ঠিক করেছেন। তারপরে এই যে নদী, যে মধ্য নদীর গতিপথ কীভাবে হবে, সেগুলো কাজ করেছেন। এইগুলো নিয়ে কাজ করার ফলে এখন নেপালে যাওয়ার জন্য যে বিষয়টি, আপনাদের অনেকেই হয়তো এখানে শ্রোতারা অনেকেই জানেন না। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, একটা সন্দেহ হচ্ছে যে এটা আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে। বাংলাদেশ বিরাট লাভবান হবে, বিরাট লাভবান হবে। এই জন্যই যে রাস্তাগুলো হচ্ছে এখন, আমরা ইতিমধ্যেই রেলওয়ে লাইন, অনেকগুলো রেলওয়েতে ইন্ডিয়া ব্যাপক ইনভেস্টমেন্ট করছে আমাদের এখানে, এবং সেগুলো সবগুলোই আপনার একটি হচ্ছে যে বিরল হলো ইয়েতে নেপালে যাওয়ার পথে, কাটিহার হয়ে আমাদের আমনুরা থেকে কাটিহার পর্যন্ত রেলওয়ে লাইন এখন চলাচল করছে, এবং সেটিকে সম্প্রসারণ করার জন্য ইতিমধ্যেই একটি চুক্তি হয়েছে। ওইটি সম্প্রসারণ করলে বিরল পর্যন্ত আমরা যেতে পারলেই নেপাল থেকে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ হবে বা অন্যান্য সুবিধাগুলো সরাসরি। এই যোগাযোগ তো আমরা সরাসরি ব্যবহারের জন্য, পোর্ট ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমাদেরও তো বাংলাদেশেও তো এখন শিপিং ইন্ডাস্ট্রি যথেষ্ট ক্রমবর্ধমান, আমাদেরও তো এরাও একটু মাসল ফ্লেক্স করছে মোটামুটি, এরাও তো যেতে পারবে। দিক থেকে প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? মিস্টার মোদির এই সফরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাংলাদেশের দিক থেকে এটা কি সবটা পূরণ হয়েছে? সবটা কখনোই হয় না, 100% তো আপনি পাবেন না, কিন্তু আমি বলি যে এটি ব্যাপকভাবে একটি সফর হয়েছে, এবং এই সফরে তিনি যে সমস্ত কথা অনেকগুলো বলেছেন, আমাদের অনেক কিছু ভুল ছিল, ভুল ধারণা ছিল, সেগুলো তার কথাবার্তাতে আমরা বুঝতে পেরেছি যে না, এরকম তো নয়। তিনি এই অঞ্চল দিয়ে সমস্ত সবগুলোরই উন্নতি চাচ্ছেন, এবং এখন একটি এই যে রিয়েলাইজেশন, প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমার প্রতিবেশী যদি ভালো থাকে আর আমি যদি ভালো না থাকি, তাহলে প্রতিবেশীর কোনো লাভ নেই। আমি উন্নত হলে তারও উন্নতি হবে। আবার আসবো আপনার কাছে, অসংখ্য ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়ে আপনি যদি বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com-এ আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম, পরের প্রশ্নে যাচ্ছি। এবারে পরের প্রশ্ন করবেন হুমায়ুন বিন আহমদ। আমার প্রশ্নটি হচ্ছে, যে উচ্ছ্বাসের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করলেন, দুদেশের মধ্যকার সমস্যাগুলোর সমাধান না হলে এই উচ্ছ্বাস কতদিন টিকে থাকবে?
ধন্যবাদ আপনাকে। যে উচ্ছ্বাসের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করলেন, কারণ বাংলাদেশেও দেখা যাচ্ছে মিস্টার মোদীর সফরকে নিয়ে একটা রাজনৈতিক ঐকমত্য আছে। বিএনপি, আওয়ামী লীগ সবাই এটাকে একই দৃষ্টিতে দেখছে, ইতিবাচকভাবে দেখছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আমিনা মহসিন। না দেখুন, আপনি যে এটা বলছেন যে আমরা যেগুলো প্রত্যাশা করছি, উচ্ছ্বাসটা ধরে রাখার জন্য এটা আমার মনে হয় ভারতও ভালো করে বুঝতে পারে যে একটা আশ্বাসের রাজনীতি বা দিন শেষ হয়ে গেছে, এবং ভারত যেহেতু তার নিজস্ব কিছু এজেন্ডা আছে, ভারত পৃথিবীতে একটা বড় শক্তি হিসাবে নিজেকে মানে সেই অবস্থানে যেতে চায়। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেতে চায়, এবং সেই জন্য সে সেখানকার রিফর্মসের কথা বলছে। এই অঞ্চলে ভারত একটা বড় ভূমিকা পালন করতে চায়। সেখানে যদি ভারত সেটা চায়, সেটার জন্য আমরা যতটা ভারতের উপরে নির্ভরশীল, ভারতও তার প্রতিবেশীদের উপরে নির্ভরশীল। এবং ভারতের ইমেজের একটা ব্যাপার আছে। আপনি যখন একটা বড় শক্তি হতে চান, তখন কিন্তু আপনি সেরকম একটা স্বচ্ছ ইমেজ নিয়েই কিন্তু এগোতে হবে, এবং আপনি আপনার প্রতিবেশীকে বঞ্চিত করে সেই ইমেজটা তৈরি করতে পারেন না। এই জিনিসটা নরেন্দ্র মোদী ভালো করেই বুঝেন। সেজন্যই আমরা দেখছি ভারত থেকে বারবারই বলা হচ্ছে যে তিস্তার ব্যাপারে তারা একটা পদক্ষেপ নেবে, এবং এটা তারা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই প্রতিশ্রুতিটা আমি সেই জন্য প্রথমেই বলেছিলাম যে তাদের অভ্যন্তরীণ রাজনীতির তো আমরা হোস্টেজ হতে পারি না। এটা খুবই দ্রুত তাদেরকে সমাধান করতে হবে। এবং যে কানেক্টিভিটির কথাটা এসেছে, কানেক্টিভিটি আমরা সবাই এটাকে স্বাগতম জানাচ্ছি, বাট এটাকে আমাদের ডিপ্লোম্যাসির উপরে নির্ভর করবে যে আমরা কতটুকু আদায় করতে পারব। ধন্যবাদ আপনাকে। ডক্টর মুস্তাফিজুর রহমান, একটি লেখা থেকে আপনাকে কোট করছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনি যখন বাংলাদেশ সফর করেছিলেন বা তার আগে থেকে তিনি বলছিলেন যে ভারত তার দাদাগিরি ছেড়ে দিয়ে, মানে যেটা অ্যাটিটিউড সেটা ছেড়ে দিয়ে প্রতিবেশীদের সঙ্গে জ্যেষ্ঠ ভাই হিসেবে সম্পর্ক গড়ে তুলতে চান। কিন্তু ভেতরে ভেতরে একজন সাংবাদিক বলছেন যে ভারতের একজন সাংবাদিক ভেতরে ভেতরে দাদাগিরিটা পুরো ছাড়তে পারেনি এই কট্টর জাতীয়তাবাদী রাজনীতিবিদরা। ব্যাপারটা কি আসলে সেরকম রয়ে গেছে? হ্যাঁ ভাই, আপনি বলেছেন এটা ঠিকই, কারণ বন্ধু না, কারণ বন্ধু চুজ করা যায়, ভাইকে তো আর চুজ করা যায় না। সুতরাং ভারত তো বাংলাদেশের ভাই, সুতরাং জিওগ্রাফিক্যালি ভারত আমাদের প্রতিবেশী, এটা আমাদের জিওগ্রাফিক্যাল একটা এটা আমাদের থাকবে। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে এটা ভাইদের মধ্যে তো পারস্পরিক বিভিন্ন ধরনের আবার টানাপোড়েনও থাকে, কিন্তু এটা স্মার্টলি এটাকে সলিউশন কিভাবে করা যায়। যেমন এখানে একটা প্রশ্ন উঠেছে, আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা জানি না যে কি হচ্ছে। যেমন ভারত কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানকে ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে তৃতীয় দেশের আমদানি রপ্তানি করার সমঝোতা কিন্তু অলরেডি হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ভারত কিন্তু বাংলাদেশকে বলেছে যে বাংলাদেশের যে ট্রাক আছে সেই ট্রাককে নেপাল ভুটানে যেয়ে সেখান থেকে মালামাল নিয়ে এসে আমাদের বন্দর দিয়ে রপ্তানি করতে দেবে। সুতরাং এগুলো কিন্তু হয়ে গেছে। ভারতের সাথে নেপাল, ভুটান এবং বাংলাদেশের মোটর ভেহিকেল এগ্রিমেন্ট অলরেডি আমাদের এই উপ আঞ্চলিক ভিত্তিতে অলরেডি সাইন হবে বোধহয় জুনের 17 তারিখে। সুতরাং এইসব প্যারালাল সমান্তরাল যেসব উদ্যোগ এগুলো কিন্তু হচ্ছে, এটারই পার্ট হিসাবে যোগাযোগ ব্যবস্থাকে দেখতে হবে। দ্বিতীয়, এই যোগাযোগ ব্যবস্থা এটা কোনো করিডোর না যে এখান দিয়ে সড়ক যখন যাবে, ভারতের এই $2 বিলিয়ন দিয়ে যদি আমরা রাস্তা করি, এই রাস্তা দিয়ে কেবল ভারতের পণ্য এটা যাবে তা না, আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে যে পথটা থাকবে সেখানে আমাদের ট্রাকও আসা যাওয়া করবে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা থেকে। মুস্তাফিজুর রহমান, একটি বিষয় যে আমিনা হোসেন যেটা বলছেন যে ধরুন পানি বন্টন কিংবা সীমান্তের মতো বিষয়গুলো, এগুলো যদি ঠিক আশ্বাসের মধ্যে থেকে যায় বা সমাধান না হয়, তাহলে কিন্তু এই যে উচ্ছ্বাস যেটা দেখা যাচ্ছে এটা কতদিন টিকবে একটা সন্দেহ আছে। হ্যাঁ, অবশ্যই আমরা তো আশা করব যে এইটার পরবর্তী যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো নিতে হবে। যেমন এই ট্রানজিটের ব্যাপারেও এই যে এখানে যে সারচার্জগুলি হবে, এটা বেনিফিট শেয়ারিংয়ের মাধ্যমে আমরা করতে পারবো কিনা, এই আলোচনাগুলি তো আমাদের থাকবে। সেখানে আমরা যদি ছাড় দেই, আমরা এমনও আমাদের অনেকের কাছে শুনেছি যে এইসব সারচার্জের কথা যখন আমরা বলেছি তখন বলেছে যে এগুলা নাকি মানে আনসিভিলাইজড কথাবার্তা। তো সুতরাং এইগুলো কিন্তু বিভিন্ন দেশে আছে, এইসব সারচার্জ আমাদেরকে দিতে হবে। আরেকটা সেটা হলো যে আমি যদি যোগাযোগ ব্যবস্থায় ভারতকে যদি দেই, তো কার উপরে কার নির্ভরশীলতাটা বাড়ছে, এই নির্ভরশীলতাকে তো আমি পানি বন্টনের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করতে পারি। সুতরাং আমরা যদি কার্ডগুলিকে স্মার্টলি যদি খেলতে পারি, তাহলে কিন্তু এই নির্ভরশীলতাটা কেবলমাত্র আমি তার কাছ থেকে পানি চাচ্ছি তা না, আমি যে তাকে যোগাযোগ ব্যবস্থা দিচ্ছি আমার দেশের ভিতর দিয়ে যে যাবে, সেও তো আমার উপরে নির্ভরশীল হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক মাঝখানে একজন নারী যিনি হাত তুলেছেন। উত্তরাঞ্চলের মেয়ে হিসাবে বলছি যে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোর মানুষগুলো কি পরিস্থিতিতে যাচ্ছে সেটা হয়তো আপনাদের সবারই জানা। আর তারা যে মরুভূমিকরণের দিকে যাচ্ছে এবং চাষবাসের প্রচুর ক্ষতি হচ্ছে, তারা করতে পারছে না। এখন আমার প্রশ্ন যে সবই বুঝলাম, কিন্তু তিস্তা পানির কি হবে? আমরা কবে পানি পাবো এবং সরকার কবে তার এই ব্যাপারে দায়িত্ব নিয়ে তার সমাধান করবেন? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আমার মনে হয় নরেন্দ্র মোদীর এই সফরে উচ্ছ্বাস হওয়ার কিছু নাই, কারণ প্রত্যেকটা চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের দেখা উচিত। এটাকে নেগেটিভ না দেখি আমরা ভালো ফলাফলের আশা করি। এই চুক্তি আমার আশা করি 100% না হলেও 70 থেকে 80% বাস্তবায়ন হবে। ধন্যবাদ আপনাকে। আমি প্যানেলে ফিরে আসি। আমির খসরু মাহমুদ চৌধুরী, যদি বাংলাদেশের দিক থেকে যে প্রত্যাশাগুলো আছে, তিনি তিস্তার প্রসঙ্গটা তুললেন, এগুলো যদি না হয় তাহলে এই যে একটা মোমেন্টাম, উচ্ছ্বাস যেটা তৈরি হয়েছে, কতদিন থাকবে এটা? স্বভাবত এটা তো হচ্ছে দেওয়া নেওয়ার ব্যাপার। এটা রিলেশনশিপটা হবে মিউচুয়াল, রিলেশনশিপটা একটা মিউচুয়াল থাকতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য আজকে ওয়াটার শেয়ারিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু তিস্তার পানির কথা আমি বলবো না, আমি বলবো আমাদের যে কমন রিভার যেগুলো আছে, 54টি কমন রিভার যেগুলো আছে, সবগুলোর ব্যাপারে আমাদের একটি সিদ্ধান্তে আসা প্রয়োজন আছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যে মেকং রিভার কমিশন যেটা আপনার থাইল্যান্ড নিয়ে ওই অঞ্চলে যে হয়েছে, এটা কিন্তু সবাই মিলে একটা কমিশন করেছে এবং সেই কমিশন কিন্তু এই রিভার ম্যানেজমেন্টটা করছে। এটা কিন্তু ইউনাইটেড নেশনসের স্পন্সরশিপে এটা হয়েছে। তো আমাদের এলাকায় এই ইস্যুগুলো কিন্তু ডিসকাশন এখন আসা উচিত। খালি পানি পাচ্ছি না তো বলে হবে না। আর ভারত বলছে আমরা ঠিক আছে দেব, এই পর্যায়ে থাকলে চলবে না। এটা ক্যাটাগরিক্যালি টেবিলের উপর আনতে হবে এবং এটার ম্যানেজমেন্ট কী হবে। আমরা এগুলো অনেক কিছু বাইলেটারালি সম্ভব নয়, এগুলো হচ্ছে কমন রিভার কমিশনের মাধ্যমে সকলের উদ্যোগ থাকতে হবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট, যেভাবে মেকং রিভার কমিশন হচ্ছে ওয়াটার শেয়ারিংয়ে, এই ধরনের কথাবার্তাগুলো আসতে হবে। আমরা চাইবো আরও দেবে, এটা চলতেই থাকবে, এই ধারা তো চলতে পারবে না। স্পেসিফিক টেবিলের উপর এটার প্রপোজাল থাকতে হবে, সলিউশনের জন্য স্টেপ বাই স্টেপ টাইম ফ্রেমের মধ্যে। আরেকটা হচ্ছে আমি ওপেন এন্ডেড হতে পারবেন এগুলো। মোদির সফরকে তো আপনারা পজিটিভলি দেখছেন, এই তিস্তা চুক্তির ব্যাপারে আপনারা আর কতদিন, আপনাদের দল এটাকে পর্যবেক্ষণ করতে পারবে, যে আর কতদিন মনে করবেন যেটা নিয়ে অপেক্ষা করা যায়? আমি মনে করি তিস্তা চুক্তি সহ যেগুলো পেন্ডিং ইস্যু আছে কোনোটাই ওপেন এন্ডেড হতে পারে না, সবগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে সমাধান করতে হবে। যেভাবে আমাদের ট্রানজিটের ইস্যুগুলো সমাধান হচ্ছে, অন্যান্য যে চুক্তিগুলো হচ্ছে, ইকুয়ালি তিস্তা সহ যে পেন্ডিং ইস্যুগুলো আছে এগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে সমাধান হওয়া উচিত। আশ্বাসের মধ্যে থাকলে চলবে না। এবং এগুলোর কতগুলো গাইডিং প্রিন্সিপাল আছে, এগুলো তো আমরা আবিষ্কার কিছু করার প্রয়োজন নাই। এইসব সলিউশন কিন্তু বিশ্বে হচ্ছে সব জায়গায়, এগুলো গাইডিং প্রিন্সিপাল আছে। অল ইউ হ্যাভ টু ডু জাস্ট ফলো দ্য প্রিন্সিপাল। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শকের মতামত নেব, ডান দিকে। আমার প্রশ্ন হচ্ছে, এই সরকার প্রতি মুহূর্তে বলছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাই রাষ্ট্র, খুব আপনজন, কিন্তু ভারতের কাছ থেকে যে 22টা চুক্তি হয়েছে আমাদের দেশের সাথে, এই চুক্তির সর্বপ্রথম যে 2টা চুক্তি হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে তিস্তা চুক্তি, বর্ডার কিলিং স্টপ। এই চুক্তি না হয়ে যে 22টা চুক্তি হয়েছে, এটা নিয়ে আমাদের উচ্ছ্বাস হওয়ার কিছুই নেই। আমি মনে করি বাংলার জনগণ চায় যে বর্ডার কিলিং বন্ধ হোক, তিস্তা চুক্তি সবার যেগুলো হয়েছে, যে চুক্তিগুলো হয়েছে সেগুলোকে আপনি ইতিবাচক হিসেবে দেখছেন না? সেগুলো আমি ইতিবাচক দেখছি, কিন্তু বাংলার জনগণ সর্বপ্রথম চায় যে ওই যে পদ্মার পারে বা যে কি বলে তিস্তার পাড়ের যে মানুষের হাহাকার, এটা সর্বপ্রথম বন্ধ হোক। আর আমাদের যেই ভারতের থেকে গিয়ে যে গরু আনে, গরু ব্যাপারী প্রতিনিয়ত তারা মরছে, ভারতে বিজিয়ে কি বলে বিএসএস এর হাতের গুলিতে মরছে, এটা সর্বপ্রথম বন্ধ হওয়ার জন্য বাংলার জনগণ বলে, কিন্তু এটা সরকার করে না। ধন্যবাদ। এইচটি ইমাম, তিস্তার পানি নিয়ে আমার মনে হয় অতিরিক্ত আলোচনা হচ্ছে, আমরা ওইটাতেই ফোকাস করে অন্য অন্য ইস্যুগুলো ভুলে যাচ্ছি। তিস্তার ব্যাপারে একটি আমি বলবো, মমতা ব্যানার্জি আসতে চাচ্ছিলেন না, তিনি কলকাতার থেকে তাকে আনিয়ে এসে ওই বাস রুট
ওপেন করার ইয়েতে একই সঙ্গে এমনভাবে তাকে বেঁধে নিয়ে এসছেন যে মূল বাধাটি আমি মনে করি ওইখানে অপসারিত হয়ে গেছে। এখন এটা সময়ের ব্যাপার। আর তিস্তায় পানি এখন তো আসছে এবং এখন এটা নিয়ে আমরা এটা কত সময়ের ব্যাপার মনে হয় যে এটা সময় টাইম ফ্রেম দেওয়া যাবে না, কারণ অন্যান্য চুক্তিগুলো অন্যায় করতে প্রচুর সময় লেগেছে। এই যে আজকে যেগুলো করছি আমরা, যেমন ধরুন অঙ্গরপোতা দহগ্রাম, ওখানে বিদ্যুৎ নিয়ে যাওয়া, তারপরে আপনার 3 বিঘাতে করিডোরে যাওয়ার কারফিউ তুলে দেওয়া, তারপরে ওভারব্রিজ করে দেওয়া, এগুলো কিন্তু ছোটোখাটো প্রচুর কাজ হয়েছে। ফেনী নদীতে এখন ফেনী থেকে সাবরুম এই দিকে এলে আমাদের বিরাট লাভ। এই দিক থেকে আমরা তাহলে ত্রিপুরা আমাদের বড় বাজার, এই সমস্তগুলো এগুলো তো এখন অন দি কার্ডস, প্রায় হওয়ার পথে। চুক্তি স্বাক্ষরিত হলেই এরপরে আরেকটা কথা বলেছেন মিস্টার মোদি কালকে, বিশেষ করে তারা কথা বলেছেন যে আমি মনে করি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক যে ঘাটতি এবং এটি ক্রমশ বাড়ছে, এটি বাড়তে দেওয়া যেতে পারে না। এটি মোটেই বন্ধুসুলভ নয়। আমরা চাই যে এটি ঘাটতি কমে আসুক এবং বাংলাদেশ উত্তর পূর্ব অঞ্চলে ভারতের এই 7টি যে প্রদেশ আছে এইখানে এই এলাকা, এটা হলো বাংলাদেশের বাজার। এখানে যাওয়ার জন্য এই যে আপনি শুনলেন যে সীমান্তে যে হত্যাকাণ্ডের বিষয়গুলো, পরে আসছে, এটি শেষ করতে দিন। এটার ব্যাপারে কি কোনো একটা কিছু হতে পারতো? এটার ব্যাপারেও আগেই বলেছি যে ডিপ্লোমেসি সব কিছুই প্রকাশ্যে হয় না, অনেক কিছু আছে যেগুলো বাইরে আগে বিহাইন্ড দি সিনস আলোচনা হয়। আমি নিজেও আলোচনা করেছি এ ব্যাপারে, অনেকের সঙ্গে কিভাবে এটিকে বন্ধ করা যায়। এখন আমি এখানে এই ইয়েতে আপনার বিবিসি সংলাপে তো আলোচনা করলে এটা তো এখানেই বন্ধ হয়ে যাবে। তো সে কাজেই তিস্তার ব্যাপারেও এরকমই হবে। এবং আমি যে জিনিসটি দেখছি, উনি যেটির উপরে ভারত সরকার এবং ভারতের বর্তমান পার্লামেন্টও তারা বলছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা সাস্টেনেবল হতে হবে এবং বাংলাদেশ আরও যাতে এগিয়ে যায়, এগিয়ে গেলে তাহলে ভারতেরই বেনিফিট হবে। আমরা এই জিনিসটির উপরে সীমান্ত চুক্তির মতো বিষয়গুলো বাস্তবায়িত হতে 41-42 বছর সময় লেগে গেছে। এখন যে একটা পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে ভারতের প্রতি অনেকেরই, যদি এই যে তিস্তা নদী বলেন কিংবা অন্যান্য যে পেন্ডিং ইস্যু যেগুলো যদি সমাধান হতে এত দীর্ঘ সময় লাগে, তাহলে কি সেটা আবার নেতিবাচক দিকে মোড় নিতে পারে এই মনোভাবটা? আপনি জানেন এর মধ্যে আমাদের সাতক্ষীরা অঞ্চলে যে ভারতের সঙ্গে যে বর্ডার দিয়ে যে নদী, খুব সম্ভব বীরেশ্বরী কিংবা এই ধরনের নাম, ওই নদীটিতে এতদিন পানি চলাচল খুব কম হতো। ভারত ওটাকে আমাদের অনুরোধে ড্রেজিং করে দিয়ে আমাদের নৌ চলাচল পথ খুলে দিয়েছে। এরকম আরও অনেকগুলো কাজ ছোটোখাটো ভেতরে হয়েছে, যেগুলো যেমন ওই যে অঙ্গরপোতার কথা বললাম, দহগ্রামের কথা বললাম, তারপরে ওই আপনার কাটিহার দিয়ে বিরল পর্যন্ত নেপালের রেলওয়ে লাইনের কথা বললাম। ভুটানের সঙ্গে আমাদের ওই দিক থেকে ইতিমধ্যেই প্রায় 200 ট্রাক দৈনিক যাতায়াত করার মতো ব্যবস্থা হয়ে গেছে। এই যে জিনিসগুলো অগ্রসর হয়েছে, এগুলোর পেছনে অনেক কাজ করতে হয়েছে গত কয়েক বছরে। প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা কোনোটাতেই ছাড় দেই না। ধন্যবাদ এইচ টি ইমাম আপনাকে। আমি দর্শক শ্রোতাদের আবারও জানিয়ে দিই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন আপনি ইউটিউবেও দেখতে পাবেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতি নেব, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। পরের প্রশ্নে যাব এবারে। পরের প্রশ্নটি করবেন মির্জা মইদুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত ব্যক্তিদের একের পর এক দায় মুক্তির সনদ দেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা সম্প্রতি পত্রপত্রিকায় দেখেছি যে অনেককেই দুর্নীতি দমন কমিশন দায় মুক্তি দিচ্ছে, অর্থাৎ তদন্তের কথা বলছে, তদন্ত করার পরে বলা হচ্ছে যে কিছুই পাওয়া যায়নি। মূলত এটা ক্ষমতাসীন দলের ক্ষেত্রেই বেশি হচ্ছে এবং এখানে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছিলেন, যেটা গত বছরে তারা বলছেন যে প্রায় 1598 জনকে দুর্নীতির অভিযোগ থেকে দায় মুক্তি দিয়েছে দুদক। সেই প্রেক্ষাপটে এই ব্যাপার। আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা তো ক্লিয়ারলি আইনের শাসনের ব্যাপার এবং বাংলাদেশে বর্তমানে আইনের শাসনের যে চিত্র সেটা তার প্রতিফলন।
সবার কাছে পরিষ্কার বাংলাদেশে আইনের শাসন আছে কি নাই, এবং দুইটা স্ট্যান্ডার্ড, একটা সরকারি দলের জন্য একটা স্ট্যান্ডার্ড আর বিরোধী দল এবং বাইরের যারা আছে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড। মিথ্যা মামলার পর মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের বেশিরভাগ নেতাকর্মী এখন কিন্তু জেলে। তারপরে ভিন্ন পথ ভিন্ন মতের যে ধরনের কোনো কথা বললেই, দুর্নীতি দমন কমিশন যদি কারো বিরুদ্ধে তদন্ত করে কিছু না পায়, তারা তো বলতেই পারে তিনি নির্দোষ, তাই না? দুর্নীতি দমন কমিশন সম্বন্ধে বাংলাদেশের জনগণের যে আস্থা আছে কিনা সেটা তো আমরা সবাই জানি। আজ পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশনের উপর কোনো আস্থা নেই, দুর্নীতি দমন কমিশনের উপর কোনো আস্থা নেই, এবং কোনো প্রতিষ্ঠানের উপর বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে, বিচার বিভাগ থেকে, এই দুর্নীতি দমন কমিশন থেকে, নির্বাচন কমিশন থেকে, কনস্টিটিউশনাল কোনো প্রতিষ্ঠানের উপর বাংলাদেশের জনগণের কোনো আস্থা নেই, এবং উনি যে প্রশ্নটা করেছে সেটাই তার প্রতিফলন। ধন্যবাদ আপনাকে এইচটি ইমাম। মানে কেন এরকমটা হচ্ছে যে সরকার দলীয় কেউ হলেই তাদের বেশি, দুই একজন এক্ষেত্রে ব্যতিক্রম আছেন, তাদেরকে একটা দায়মুক্তি দেওয়া হচ্ছে দুর্নীতি দমন কমিশন থেকে, এরকম এই অভিযোগ কেন হচ্ছে? কেসগুলো কখন হয়েছিল, কারা করেছিলেন সেগুলো তো দেখতে হবে। এগুলো যদি পলিটিক্যালি আগে থেকে করা হয়ে থাকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে, যেমন ধরুন 1/11-এর সময় তো প্রচুর কেস এরকম হয়েছে, অনেক নিতান্তই ফালতু। আবার সেই রকম এর আগে বিএনপির সময় 2001 থেকে 2006, ওই সময় আমাদের বোধহয় 1000 বললে কম বলা হবে, লাখের পর্যায়ে যাবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকমভাবে, এবং একেবারে স্বনামধন্য বড় বড় নেতা, যেমন আপনার সাবের চৌধুরীর বিরুদ্ধে কেস হলো প্লেট চুরির লঞ্চে থেকে। আপনাদের এই সরকারের ক্ষমতাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, দুর্নীতি দমন কমিশন একটা ইনভেস্টিগেশনের উদ্যোগও নিয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু তারা ছাড় পেয়ে গেছেন। মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে দুর্নীতি দমন কমিশন কোনো একটা ইনভেস্টিগেশনের উদ্যোগ নেওয়া মানে তাকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দেওয়া, ব্যাপারটা কি? না, আমি এটা কথার তীব্র প্রতিবাদ করি এই জন্য যে আমি অনেকের কথাই জানি যাদের সম্পর্কে দুর্নীতি দমন বিভাগ রীতিমতো শক্ত অবস্থান নিয়েছে, এবং বেশ শক্তিশালী নেতৃবৃন্দের বিরুদ্ধেও চার্জশিটও দাখিল করা হয়েছে, তারা মামলার সম্মুখীন হচ্ছেন, অনেকেই আছেন। বাংলাদেশ আওয়ামী লীগেরও আছেন, জাতীয়তাবাদী দলের আছেন, অন্যান্য দলেরও আছেন। এখন ওই যেটি বললাম, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি ক্রমাগতই কেস হতে থাকে তাহলে এগুলো চলতে থাকবে, এবং এই কৃষ্টিটা বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। মুস্তাফিজুর রহমান। দুর্নীতি দমন কমিশনের যে কথাটা বলা হলো, আমি এটাকে দেখি যে এটা কেবলমাত্র একটা উদাহরণ মাত্র। বাংলাদেশে আমরা ধারাবাহিকভাবে সুশাসনের সাথে জড়িত যতগুলি প্রতিষ্ঠান আছে এগুলো ক্রমান্বয়ে দুর্বলতর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো রাজনীতিকরণও যে হচ্ছে সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এবং এটা ধারাবাহিকভাবে হচ্ছে। এটা কোনো একটা সরকারের সাথে এটা সম্পর্কিত সেটাও আমি মনে করি। দুর্নীতি দমন কমিশনের কি আসলে কোনো বিশ্বাসযোগ্যতা নেই মিস্টার খসরু যেরকম বলছেন? সুতরাং আমার মনে হয় যে এইসব প্রতিষ্ঠানগুলোতে যেহেতু সুশাসনের অভাব এবং রাজনীতিকরণ হয়েছে, যদি কিছু কিছু ক্ষেত্রে এগুলো সঠিকভাবেও নির্দিষ্টকরণ করে এগুলো যদি বিভিন্ন ধরনের মামলা ইত্যাদি করেও থাকে, কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে একটা অনাস্থার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা যদি করতে না পারি তাহলে এটা অর্থনৈতিক প্রগতির উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। ধন্যবাদ আপনাকে। আমিনা মহসিন। দেখুন, আমি এখানে সম্পূর্ণভাবে ডক্টর মুস্তাফিজ যা বলেছে তার সাথে সহমত। এটা কোনো নির্দিষ্ট সরকারের আমলে না, আমরা দেখেছি যে কোনো সরকারের আমলেই আমরা দেখতে পারছি যে শুধু রাজনীতিকরণ না, প্রচণ্ডভাবে দলীয়করণও করা হয়। আমি এটা যোগ করতে চাচ্ছি, এবং সাধারণ জনগণের এই বিভিন্ন কমিশনের উপরে কোনো আস্থা নেই, এবং এটা খুবই দুঃখের ব্যাপার যে যেই ইনস্টিটিউশনগুলোর উপরে আমাদের গণতন্ত্র টিকে থাকে, আমরা ক্রমেই দেখছি সেই ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এবং রাষ্ট্রের যেগুলো ধরেন আমরা যেগুলোকে কোয়েরসিভ পাওয়ার বলি সেগুলো শক্তিশালী হয়ে যাচ্ছে। আমি এখানে একটা উদাহরণ আনতে পারি যে আমাদের একটা RTI বলে একটা ইনস্টিটিউশন আছে, তাই না, রাইট টু ইনফরমেশন, আমার তথ্যের অধিকার আছে, কিন্তু আমি খুব একটা খুঁজে পাই না যে কেউ সেটার ব্যবহার করে, কারণ আমাদের মধ্যে সেই ধরনের একটা আস্থাই নেই যে আমরা যদি তাদের কাছে যে দুর্নীতি দমন কমিশন যা করেছে সে সম্পর্কে তথ্য পাবো কিনা, সেই আস্থাটাও আমার নেই। ধন্যবাদ আপনাকে আমিনা মহসিন। পরের প্রশ্নে যাব এবারে মোহাম্মদ অনিক হাসান লিমন। আমার প্রশ্ন হচ্ছে, অর্থমন্ত্রী নতুন অর্থবছরের জন্য যে বাজেট দিয়েছেন তাতে কৃষি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দুটো খাতের জন্য আশাবাদী হওয়ার মতো কিছু রয়েছে কি?
ধন্যবাদ আপনাকে ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনার কাছেই আসি। আপনারা বলেছিলেন যে সংবাদ সম্মেলনে যে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এই খাতে বরাদ্দ কমে যাওয়ার সমালোচনা করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে আশাবাদী হওয়ার মতো কি কিছু নেই? আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটি করেছেন সঠিকভাবেই করেছেন। বাজেটের অনেকগুলি ইতিবাচক দিক যেরকম আছে, কিন্তু আমরা উল্লেখ করেছি রাজস্ব আদায় যেরকম খুবই দুরূহ হবে, ঠিক একইভাবে ব্যয়ের দিক থেকে কৃষি, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এগুলোতে যতটুকু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেটুকু পরিমাণ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেয়া যায়নি। এটার জন্য আমরা বলেছি যে আমাদের রাজস্ব আদায় আরও বাড়াতে হবে, সেটা ছাড়া উপায় নাই। কৃষিতে যেমন আমাদের এখনও পর্যন্ত, যদিও আমাদের জাতীয় আয়ের হয়তো শতকরা 18% আসে, আমাদের কিন্তু 46% আমাদের যে শ্রম নিয়োজন এটা কৃষিতেই হয়, এবং কৃষির বিভিন্ন ধরনের আমাদের জনগণ এবং অর্থনীতির উপরে এটার একটা ইতিবাচক প্রভাব আছে। সেদিক থেকে আমরা যেটা নাকি বলেছি, সিপিডির যে বাজেট পরবর্তী যে পর্যালোচনা হয়েছে সেখানেও আমরা বলেছি যে কৃষিতে আমাদের প্রযুক্তি, কৃষির বৈচিত্র্যকরণ, কৃষির যে বাজারজাত, এবার আমরা দেখেছি যে কৃষক মূল্য পাননি। হ্যাঁ, সুতরাং সেই সব আমরা যদি পদক্ষেপ যদি নিতে না পারি, তাহলে কৃষিতে আমরা যে ধরনের চাঞ্চল্য এনে বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই সেটা আমরা করতে পারবো না। সেজন্য আমাদের বরাদ্দ বাড়াতে হবে, কিন্তু বরাদ্দ শুধু না, এটা দক্ষতা বৃদ্ধি করতে হবে। এবং শিক্ষা খাত তো আমি বলবো যে বলা আছে যে ইউনেস্কোর যে শতকরা 20% মতো আমাদের রাজস্ব আয়ের যেতে হবে, সেখানে তো আমাদের মাত্র 12% যাচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষা এবং কৃষি খাতে এটা আশাবাদী হওয়ার মতো কি কিছু আছে এই বাজেটে? খুব সংক্ষেপে। আপনি যদি কৃষির প্রবৃদ্ধি দেখেন, 2006 সালে যেখানে প্রায় 5-6% ছিল, এটা এখন কমে এসে 2-3% নেমে আসছে। সুতরাং কৃষির প্রবৃদ্ধি এর মধ্যে কমে গেছে, কিন্তু আমরা বড় বড় রেটোরিক্স শুনতেছি, অনেক বড় বড় কথা শুনি, আসলে কিন্তু প্রবৃদ্ধি 6 সালে যা ছিল এখন কিন্তু কমে গেছে। এবং শিক্ষার ক্ষেত্রে আপনি মূল যেখানে সমস্যা সেটা আমরা অ্যাড্রেস করতে হবে। এই পরীক্ষার পর পরীক্ষা আমরা দেখতেছি যে পাশের হার, সেটা কোয়ালিটির ব্যাপার, এখানে বাজেটের ব্যাপার উনি প্রসঙ্গটা না, বাজেট তো শিক্ষার তো আপনি যদি মানব সম্পদ উন্নয়নের কথা যেটা আমরা বলে থাকি, যেটা কিন্তু একটা পিলার ডেভেলপমেন্টের, এখন মানব সম্পদ উন্নয়ন করতে হলে আপনার শিক্ষাতে আপনার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং সেই ইনভেস্টমেন্ট কমান্বয়ে এখন কিন্তু শিক্ষা বলতে খালি স্কুল কলেজ তো না, তার বাইরে কিন্তু একটা বিশাল এরিয়া আছে যেখানে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এটা কন্টিনিউয়াস, এটা কিন্তু উপরের দিকে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটার প্রতিফলন। ধন্যবাদ আপনাকে। এইচ.টি. ইমাম, এই দুটো নিয়েই কথা হয়েছে, আলোচনা হয়েছে। গত বাজেটের পরের দিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, তারা দুজন এ সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। যেমন কৃষিমন্ত্রী যে কথাটি বলছিলেন যে কৃষিতে শুধু ওই অঙ্কটা ধরলে হবে না যেটি কৃষির নামে বরাদ্দ হয়েছে। কৃষির সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক ব্যাপার আছে, যেমন পানি সম্পদের যে ব্যবহার এবং সেখানে যে ব্যয় হবে সেটি কৃষিকে অন্যভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে সাহায্য করবে। আবার শিক্ষার ব্যাপারেও, শিক্ষা শুধু প্রাথমিক মাধ্যমিক শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে অন্যান্য উপকরণ এবং অন্যান্য যেভাবে দেওয়া হচ্ছে এখন, যেমন অবৈতনিক শিক্ষা, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, তারপরে এটার আবার সামাজিক একটা আছে যে মেয়েরা যাতে স্কুলে বেশি দিন থাকতে পারে, ঝরে পড়ার সংখ্যা যাতে কমে যায়, এগুলোর জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো ওই সামাজিক, আবার টাকার অঙ্কে বলা যাবে না। এই বিনিয়োগটা ওই সামাজিক সুরক্ষা যেটা আমরা বলছি, সোশ্যাল সেফটি নেট, ওই সোশ্যাল সেফটি নেটের মধ্যে অনেকভাবেই টাকাটা দেওয়া আছে। ধন্যবাদ। কাজে শুধু একটি ইয়েতে নয়। আমিনা মোহসিন, ধন্যবাদ। আমি যেহেতু শিক্ষার সাথে জড়িত, আমি শিক্ষারটাই বলি। সেখানে তো আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী উনি নিজেই দুঃখ প্রকাশ করে অসন্তুষ্ট, এবং উনি বলেছেন যে শিক্ষা খাতে খুব কম দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তো প্রোটেস্ট করেছেই নতুন পে স্কেল নিয়ে, এবং সেখানে যে আমাদেরকে আমরা খুবই, আমি এখানে বলতে চাচ্ছি বিবিসি সংলাপে, যে আমরা মনে করি যে এটা আমাদের প্রতি এটা ইনজাস্টিস করা হয়েছে না। সার্বিক শিক্ষা খাতের বাজেটের কথা না, পেসকে বাজেট থেকেই তো আসবে। আমি বলছি যে ধরেন আমরা যে প্রোটেস্টটা করলাম,
কেন করছি? কারণ আমাদের তো বাজেটেই তো সেটা আমরা দেখছি আমরা পাচ্ছি না, এবং শিক্ষামন্ত্রীই তো বলেছেন যে এখানে নেই। এবং যখন বলা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিসকে প্রফিটেবল করতে হবে, নিজের রেভিনিউ জেনারেট করতে হবে, তো আপনি চিন্তা করে দেখেন তাহলে সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে কেমন করে, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কেমন করে নিজের রেভিনিউ জেনারেট করবে। ধন্যবাদ আমিনা মহসিন আপনাকে। আমার হাতে সময় শেষ হয়ে গেছে এরই মধ্যে। যারা যোগ দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক হিসেবে যারা মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।